হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ অঙ্কের সংক্ষিপ্ত প্রশ্নের পার্ট 3। তোমরা প্রথমে এই অঙ্কগুলো আগে স্ক্রিনশট নিয়ে লিখে নাও, তারপরে সমাধানটা আমি করে দিচ্ছি। দেখো, প্রথমে তোমরা দেখো স্ক্রিনশটটা করে নাও, তারপরে আমরা এর সমাধানগুলো করছি। দেখো, পার্ট 3 প্রথম বলছে 0.25কে শতকরায় প্রকাশ করো। তো আমরা দেখো 1-এর 10 17টা 0.25, তো একে শতকরা প্রকাশ করতে বলেছে। এর সমান 0.25 শতকরা প্রকাশ করা মানে তাকে 100 দিয়ে গুণ করা। তাহলে 100 দিয়ে গুণ করলে আর এখানে পার্সেন্ট দিলে। এবার দেখো দশমিক ভগ্ন ভেঙে ফেলো। তার দশমিকের জন্য সংখ্যাটা, দশমিক বাদ সংখ্যাটা কত? 25। সে লবে বসবে আর হরে বসবে দশমিকের জন্য 1, আর দশমিক পরে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, গুণক 100 আর এই পার্সেন্ট। এবার দেখো এই 100 কেটে গেল, সমান 25%। তাহলে দশমিক 25-এর শতকরা প্রকাশ করলে কত হবে? 25%। এবার 1-এর XV 3টাই মানে 18টা কী বলেছে? মানের ঊর্ধ্বক্রমে লেখো। মানের ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোটো থেকে বড়, ছোটো থেকে বড় বলতে পারে আর ঊর্ধ্বক্রম বলতে পারে। তাহলে আমরা প্রথমে অঙ্কটা এইভাবে লিখব, 0.3 পৌনেপণিক এইভাবে লিখছি, 0.16 পৌনেপণিক আর 0.1 পৌনেপণিক। তো আমরা জানি পৌনেপণিকের যখন দশমিক ভগ্নে ভাঙবো তখন আলাদা নিয়ম, তো আর এক্ষেত্রে আলাদা নিয়ম। এই পৌনেপণিক 3 মানে এই 3 দশমিকের পরে 3 সংখ্যাটা বারবার আসছে। তাহলে আমরা যদি এইভাবে লিখে নিই 0.333 মিনিমাম 3টে নিজে ডট ডট। এটা দেখো 0.1, তাহলে পৌনেপণিক 6-এর মাথায় আছে, তাহলে আমি 6টা দুবার দিলাম, দিয়ে ডট ডট করলাম, দিয়ে আমরা দশমিক 3 সংখ্যা সমান করে নিলাম। এটা কি দেখো 0.1 এক মাথায় পৌনেপণিক, তার মানে একটা বারবার আসছে, তার মানে 1 1 বলে ডট ডট। এইবার দেখো, এবার আমরা মনে মনে এই দশমিকটা তুলে দিচ্ছি। তাহলে 3 ঘর, এটা 3 ঘর, এটাও 3 ঘর, 3 ঘর। তাহলে দেখো দশমিক আমরা তুলে দিচ্ছি মনে মনে, কিন্তু তোলা যায় না, আমি এটা মনে মনে তুলছি। তাহলে এটা 333, 166, 111। তাহলে আমাকে বলেছে মানের ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড়। তাহলে অতএব লিখব, অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে কী হবে? তা সবথেকে ছোটো কোণটা এইটা হচ্ছে, এইটা কোত্থেকে এসছে? এখান থেকে এসছে। তাহলে 0.1 পৌনেপণিক। তারপর এর থেকে একটু বড় হচ্ছে এইটা, তার মানে এইটা 0.16 পৌনেপণিক। তারপরে সবার শেষে 333, তার মানে 0.3 তার মাথায় পৌনেপণিক। তাহলে এইভাবে আমরা উত্তরটা করব। আচ্ছা, এবার আমরা করছি 1-এর XIX মানে 19-এরটা। কী বলেছে? একটি চতুর্ভুজাকার পিরামিডের তল সংখ্যা ও ধার সংখ্যা কত? তো আগে আমরা চতুর্ভুজাকার পিরামিডটা লিখি, তো আঁকি। দেখো চতুর্ভুজাকার পিরামিড হচ্ছে, এই হলো চতুর্ভুজাকার পিরামিড। এখানে পয়েন্ট করো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তাহলে দেখো চতুর্ভুজাকার পিরামিড, এটা হচ্ছে চতুর্ভুজাকার পিরামিড। অতএব চতুর্ভুজাকার পিরামিডের কি বলেছে না, তল সংখ্যা আর ধার সংখ্যা। তার প্রথমে তল সংখ্যা। দেখো তল সংখ্যা মানে দেখো প্রথমে যদি 4 কোণা, তাহলে ওদিক এদিক এদিকে ওপরে 4টে তল পাচ্ছি, আর নিচে একটা বসে আছে 5টা তল। তাহলে তল সংখ্যা হচ্ছে 5টি। আর ধার সংখ্যা, ধার মানে প্রান্তরেখা। দেখো তাহলে এই একটা ধার, এই একটা আমার তলের সংযোগস্থল, 4টে ধার হলো, আর নিচে 1 2 3 4টে, তাহলে মোট 8টা। তাহলে ধার সংখ্যা সমান 8টি। তাহলে মোট কটা হলো? তাহলে মোট 8 5 13টি।
তাহলে মোট হচ্ছে 13টি। ঠিক আছে, এবার দেখো 1-এর 20টা বলছে পিরামিডের অপর নাম ড্যাশ। পিরামিডের অপর নাম হলো চতুস্তলক। হ্যাঁ, এটা তোমরা জেনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পিরামিডের অপর নাম হলো চতুস্তলক। পিরামিডের, তাহলে পিরামিডের অপর নাম ড্যাশ চতুস্তলক। আচ্ছা, এবার আমরা শুরু করব 2-এর দাগে। 2-এর 1-একটা দেখো, 2-এর 1-একটা কী বলেছে, বলছে হ্যাঁ এগুলো 2-এর 1-একটা এগুলো প্রতি কোশ্চেনের মান 1। হ্যাঁ, মোট 5টা পার্ট আছে, 5টা পার্টে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো মানের অধক্রমে সাজাও। অধক্রম মানে কি, বড় থেকে ছোট। ঠিক আছে, তো আমরা এগুলো উপর নিচে লিখছি, তার সুবিধা হবে কাজের। কী আছে, 0.9 ইন্টু 0.2 সমান 0.9, আর একটা হচ্ছে 0.2। তো প্রথমে এদের গুণ করে নাও। 0.9 9 2 18, আর 0.2 পর একটা 2, তাহলে 0.18। এটা মানে 0.9, এটা মানে 0.2। এবার দেখো দশমিকের পরে সর্বাধিক সংখ্যা কটা আছে, 2টো। তাই আমি সমান করে নেবো। তাহলে 0.18, এটা কিছু করতে হবে না। এখানে 0.9 ছিল, একটা 0 দিয়ে নিলাম। 0.2 ছিল, একটা 0 দিয়ে নিলাম। তাহলে এখানে দশমিক পর সব 2 ঘর। তাহলে আমরা মনে মনে যদি দশমিক তুলে দিই, তাহলে সব থেকে বড় অধক্রমে কে, এইটা আসছে। তার থেকে একটু ছোট এইটা, তার থেকে একটু ছোট এইটা। না, প্রথম সবথেকে বড় এইটা, তার থেকে একটু ছোট হচ্ছে এইটা, এই 20, তারপর 18। এইটা দিয়ে যেমন করা যায়, আবার অন্য নিয়মে করা যায়। কীভাবে দেখো, দশমিক পরে দশাংশ, এর 2, এর 9, এর 1। তাহলে এর দশাংশ 9, তাহলে সব থেকে বড়ো। তারপরে এর দশাংশ 2, তার থেকে একটু ছোট। তারপরে এর দশাংশ 1। তাহলে আমরা 2ভাবে করতে পারি। অতএব মানের অধক্রমে সাজিয়ে পাই কী আছে, তার সব থেকে বড়ো এটা কোত্থেকে এসছে, 0.9 থেকে 0.9। তারপরে হচ্ছে এর থেকে একটু বড় কে, এইটা এই ছোটো 0.20 মানে 20, তারপরে 0.2, 0.2। আর সব থেকে ছোটো হলো 0.18 মানে এইখান থেকে এইটা, অর্থাৎ 0.9 গুণিতক 0.2। কিন্তু এইগুলো লিখবে না, এইটাই লিখবে। ঠিক আছে, এটা আমাদের উত্তর। এবার দেখো আমরা 2-এর দাগের 2-একটা কী বলেছে, যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। তো সবসময় জানবে, দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হলো সংখ্যা দুটির গুণফল। হ্যাঁ, তাহলে দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যার না, ভুল হচ্ছে। তাহলে না, দুটো আচ্ছা দেখো, দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু গুণফল নয়, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক। মৌলিক সংখ্যার গসাগু সমান 1। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো দুটো মৌলিক সংখ্যা পরস্পর, ধরো 3 একটা মৌলিক সংখ্যা আর 5 একটা মৌলিক সংখ্যা। দেখো 3টাকে ভাঙলে 1 × 3 হয়, আর 5টাকে ভাঙলে 1 × 5 হয়। তাই এদের মধ্যে যেটা মিলছে মানে কি 1 মিলছে, এছাড়া কেউ মিলছে না। তাহলে একমাত্র মৌলিক সংখ্যার গসাগু হবে 1, অর্থাৎ দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় হবে 1। আচ্ছা, এবার 2-এর 3-এরটা দেখো। তো এটা কী বলছে, যে একটি সরলরেখার ওপর 3টি বিন্দুকে ড্যাশ বলে। আচ্ছা, আগে লিখে নিই, যে একটি সরলরেখার ওপর 3টি বিন্দুকে
বিন্দুকে ড্যাশ বলে। আচ্ছা দেখো তো আগে ছবিটা আঁকি। ধরো এই একটা সরলরেখা, সরলরেখার চিহ্ন এইভাবে দিতে হয়। তো এই সরলরেখার ধরো ওপরে একটা বিন্দু এ একটা বিন্দু বি, একটা বিন্দু সি। তাহলে এই যে তিনটে বিন্দু দেখো, এটা কিন্তু একই রেখায় আছে, তাই এদেরকে বলা হয় সমরেখ বিন্দু। তাই বলা হয় বিন্দুকে সমরেখ বিন্দু বলে। তাহলে আমরা কি পেলাম, যে একটি সরলরেখার ওপর তিনটি বিন্দুকে সমরেখ বিন্দু বলে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর তোমরা এই সংক্ষিপ্ত কোশ্চেন এবং পরবর্তীকালে বড় কোশ্চেন 2 নম্বর কোশ্চেন এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। পরীক্ষা তোমাদের 60-70% নম্বর পেয়ে যাবে, এগুলো সবাই পেয়ে যাবে, ঠিক আছে।